সাইফ বা পারভেজ ইমনের কষ্ট লাগছে। লিটনের প্রথম আইসিসি ইভেন্টের ক্যাপ্টেন্সি করা হতো। মুস্তাফিজের মধ্যে এবং সাকিব আল হাসান বাংলাদেশি স্টাইলের তারা চিন্তাই করে না। মিরাজ আমরা দেখেছি যে সে 4-5-6 খেলছেন। 7 নম্বর পজিশনটা যদি সে সেটেল হয়, বাকি ওই পজিশনগুলো জেনুইন ব্যাটসম্যানরা যদি খেলতে পারেন তাহলে আমার মনে হয় যে ভালো হবে। এগুলো অনেক বেশি চর্চিত তো, আর আপনিও বেশ কয়েকবার কথা বলেছেন, হয়তো কিছু বিষয় উঠে আসবে যেগুলো অলরেডি আলোচনা হয়েছে, যেমন কোচ হিসেবে এটা আপনার প্রথম বিশ্বকাপ হতে পারতো, টি-20 ওয়ার্ল্ড কাপটা। ওই জায়গাটার আক্ষেপ, হতাশা যদি আলোচনা করেছেন, এখনও কি পরিমাণ আছে বা কতটা ছিল? খারাপ তো লাগবে, স্বাভাবিক। একটা কেরিয়ারের একটা মাইলস্টোন হতো যদি আপনি ওয়ার্ল্ড কাপে যেতে পারতেন, কিন্তু যেই পারপাসে আমরা যাইনি, এটা আমি মনে করি যে রাইট। আমাদের যেই পারপাসটা ছিল, মোস্তাফিজের সাথে যেই ঘটনাটা হয়েছে, এটা অবশ্যই আমাদের গভর্নমেন্ট যেই ডিসিশন নিয়েছেন আমি মনে করি সঠিক ডিসিশন। আপনি একটা প্লেয়ারকে সিকিউরিটি দিতে পারবেন না, পুরা টিম, আমাদের জার্নালিস্ট, ফ্যান সবাইকে যদি সিকিউরিটি না দিতে পারেন, সেই জায়গায় আমাদের গভর্নমেন্ট যে ডিসিশন নিয়েছে আমরা এটার সাথে ছিলাম। খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু যেহেতু আমি 4 বার এই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, 2 বার ক্যাপ্টেন্সিও করেছি, অতটা হয়তোবা যতটা সাইফ বা পারভেজ ইমনের কষ্ট লাগছে আমার হয়তো অতটা লাগছে না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই প্রসঙ্গে যদি আসি, সালাউদ্দিন স্যার কিন্তু পরশুদিনই বলেছিলেন যে 2জন প্লেয়ার অনেক বেশি খারাপ অবস্থায় চলে গিয়েছিলেন। তিনি উল্লেখ করেছেন কোমায় চলে গিয়েছিলেন। এটা আসলে সাম আপ করে যে পুরো দলের কি অবস্থা ছিল মানসিকভাবে। প্লেয়ারদের কথা যদি বলি, আপনি কাছ থেকে দেখেছেন কেমন ছিল আসলে, আর সবচেয়ে খারাপ অবস্থা কার হয়েছিল বলা যায়? না, যেটা বললাম যে সবচেয়ে খারাপ তো অবশ্যই সাইফ এবং পারভেজ ইমনের হওয়াটাই স্বাভাবিক। যদিও তারা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে প্রথম আইসিসি ইভেন্ট খেলার একটা অপরচুনিটি ছিল, সেটা মিস করেছে তারা। লিটনের প্রথম আইসিসি ইভেন্টের ক্যাপ্টেন্সি করা হতো যদি খেলতে যেতাম। তো বেশি খারাপ মনে হয় 3 জনেরই হওয়ার কথা। সবারই খারাপ লেগেছে, কিন্তু এই 3 জনেরই বেশি হয়তো খারাপ লেগেছে। মুস্তাফিজের যে বিষয়টা, আসলে তারা যেটা করেছে তা কলকাতা থেকে রিলিজ করে দেওয়া, ওই সময় সালাউদ্দিন স্যার বলেছিলেন, মুস্তাফিজ বলেছেন যে লেট ইট গো। খুব একটা সেটা সে রাখে নাই নিজের মধ্যে, সামনে তাকানোর জন্য সে চেয়েছে। মুস্তাফিজের বিষয়টা নিয়ে একটু যদি আপনি বলেন, আপনার সাথে কোনো আলাপ হয়েছে? দেখেন, মুস্তাফিজের সাথে তো আমার এই আয়ারল্যান্ড সিরিজ থেকে আমি কাজ করছি, একদম কাছের থেকে দেখছি। রংপুর রাইডার্সেও ছিল। এই ঘটনাটা যখন হলো রংপুর রাইডার্সের থাকাকালীন হয়েছে। মুস্তাফিজের মধ্যে এবং সাকিব আল হাসান, এই 2জন মানুষের চিন্তা ভাবনাটাই অন্য অন্য ক্রিকেটার বা অন্য অন্য মানুষের থেকে ডিফারেন্ট। আমাদের বাংলাদেশি স্টাইলের তারা চিন্তাই করে না। এটা তারা একদমই ছেড়ে দিয়েছেন। এটা ওদের রিজিকে ছিল না, আমার কাছে মনে হয়েছে সে এইভাবেই দেখেছেন। সামনে যেটা আসবে সেই জিনিসটা নিয়ে সে চিন্তা করছেন। এই কারণেই আসলে তারা এত সাকসেসফুল। একটা মানুষ যখন আসলে প্রেজেন্টে থাকতে পারে, ফিউচার তো থাকবে, কিন্তু ফিউচার নিয়ে অত না ভেবে প্রেজেন্টে থাকতে পারে, তারাই আসলে সাকসেসফুল বেশি হয়। তো মুস্তাফিজ জাস্ট জিনিসটা নর্মালভাবেই দেখেছেন। লাস্ট একটা সেগমেন্টের মতো আসলে করতে চাই যে ওয়ার্ল্ড কাপকে ঘিরে কিছু প্রশ্ন করতে চাই। ওয়ার্ল্ড কাপে সব কিছু যদি ঠিক থাকে, ওয়ানডে বিশ্বকাপ, মেহেদী হাসান মিরাজ এই মুহূর্তে ক্যাপ্টেন রয়েছেন ওয়ানডে, তিনি হয়তো বিশ্বকাপেও ক্যাপ্টেন হয়তো থাকবেন, সম্ভাবনা সেটাই বেশি। তো মিরাজ অ্যাজ এ ক্যাপ্টেন এই মুহূর্তে তাকে আপনি কেমন দেখছেন? যেহেতু খুব বেশি দিন হয়নি ক্যাপ্টেন্সি ন্যাশনাল টিমে পেয়েছেন এইবারে এসে, আর তারপরে বিশ্বকাপ পর্যন্ত তার নিশ্চয় একটা প্ল্যান আছে। ওভারঅল অ্যাজ এ ক্যাপ্টেন মিরাজ, যেহেতু আমি ন্যাশনাল টিমে ঢুকেছি, 2টা ফরম্যাটে খেলার সময় আমি ছিলাম, টেস্ট এবং টি-20। পাকিস্তানের সাথে আমরা ওয়ানডে খেলবো, তখন মিরাজের ক্যাপ্টেন্সিটা আমরা দেখব। অলরেডি আমি 2টা ক্যাপ্টেনের আন্ডারে কাজ করেছি, শান্ত এবং লিটন, অসাধারণ 2জন। মিরাজও খুব চমৎকার। সোফার ইন্টারন্যাশনাল না খেললেও তার সাথে আমি অনেক জায়গায় দেখেছি, সে প্রচুর পজিটিভ একজন মানুষ। সবসময় চেষ্টা করে টিমের জন্য ভালো কিছু করার জন্য। তো অবশ্যই আশা করব যে ক্যাপ্টেন তখনই আসলে সাকসেসফুল হয় তার বাকি প্লেয়াররা যদি পারফর্ম করে।
আপনি যত ভালো ক্যাপ্টেনই হন, আপনি যদি বাকি প্লেয়াররা যদি পারফর্ম না করে, তখন কিন্তু আসলে ক্যাপ্টেন্সি করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো আশা করি যে আমাদের যেই বাকি দুইটা ফরম্যাটে যেভাবে পারফর্ম করছে, টেস্ট এবং টি-20-তে, ওয়ান ডেতে আমাদের এই বিসিএলটা কাজে দিবে। কারণ আপনি যদি দেখেন লাস্ট 1.5-2 বছর আমাদের কিন্তু ওয়ান ডে ক্রিকেটটা খুব কম হয়, শুধু ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা খেলি। আমাদের ডোমেস্টিকও বলেন, প্র্যাকটিস ম্যাচও বলেন, সব টি-20 হয়। কোভিডের পরে কিন্তু ওয়ান ডে ক্রিকেটটা কমে গিয়েছে, খালি টি-20 যেখানেই হয় কিছু হলেই টি-20 টুর্নামেন্ট আমরা চালু করে দেই। সেই কারণে কিন্তু আমাদের ওয়ান ডে টিমটা, বিশেষ করে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, 3টা টপ ব্যাটসম্যান, মিডল অর্ডারের ব্যাটসম্যান সরে যাওয়ার পরে কিন্তু আমরা স্ট্রাগল করছি। তো এটা আমাদেরও সবাই সময় দিতে হবে। আমি আশা করি যে আমাদের এই বিসিএলের পরে পাকিস্তান সিরিজ থেকে শুরু হবে আমাদের ওয়ান ডে ম্যাচগুলা, সেখানে আমাদের প্লেয়াররা তাদের বেস্ট পারফরমেন্সটা করবেন এবং ওয়ান ডে টিমটা আমাদের অতীতে যেমন ভালো ছিল সেই ট্র্যাকে চলে আসবে ইনশাল্লাহ। এখনকার যে 3 ক্যাপ্টেন, লিটন, শান্তনু, মিরাজ, 3জনের এক একটা বৈশিষ্ট্য যদি বলেন কে কার থেকে কোথায় আলাদা? আসলে এটা বলা মুশকিল, 3জনই আসলে ভালো। 3জনই আসলে সবচেয়ে বড় জিনিস যে তারা তাদের টিমটা নিয়ে খুব চিন্তা করে কিভাবে রেজাল্ট করা যায়, এই টিমটা, বাংলাদেশ টিমটাকে কিভাবে উপরের র্যাঙ্কে নিয়ে যাওয়া যায়, খুবই ফোকাস। আমি মনে করি যে তারা চেষ্টা করছেন। তো তাদের সাথে আমরা যারা কোচিং স্টাফ আছি, আমরা যদি আমাদের সাপোর্টটা তাদের ভালো মতন দিতে পারি, অবশ্যই 3টা ফরম্যাটে 3 ক্যাপ্টেনই সাকসেসফুল হতে পারবেন ইনশাল্লাহ। আপনার কাছে যেহেতু আপনি ন্যাশনাল টিমেরও কোচ হিসেবে রয়েছেন, অ্যাজ আ কোচ আবার ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন, অ্যাজ আ কোচ ওই ওয়ান ডে টিমে যেই ব্যাটিং অর্ডারটা রয়েছে এটা কি এখনও সেট করতে পেরেছেন আপনারা? না, ওয়ান ডে টিমটা তো আমি যদিও কাজ করি না, আমার সামনের সিরিজটাতে আমি কাজ করব, তখন আমি হয়তো বলতে পারবো। কিন্তু খেলা দেখে যেটা মনে হচ্ছে, আমরা এখনও ওয়ান ডেতে 4, 5, 6, 7 এই যে প্লেসগুলা এখনও সেটেল হয়নি। লাইক মিরাজ আমরা দেখেছি যে সে 4, 5, 6 খেলছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি অ্যাজ এ ব্যাটিং কোচ হিসাবে যদি আপনি আমাকে বলেন, মিরাজ কিন্তু খুব সুন্দর মতন নাম্বার 8 পজিশনে বাংলাদেশকে অনেকগুলো ম্যাচ উইন করিয়েছিল এগেনস্ট ইন্ডিয়ার সাথে। লাস্ট উইকেটে মোস্তাফিজকে নিয়ে ব্রিলিয়ান একটা 50 রান পার্টনারশিপ করে ম্যাচ জিতালো, পরের ম্যাচে 100 করে ম্যাচ জিতালো। তারপরে কিন্তু হঠাৎ করে সে ব্যাটিং অর্ডারটা উপরের দিকে নিয়ে এসেছেন, 4-এ যায় কোনো ম্যাচে, কোনো ম্যাচে 5-এ, কোনো ম্যাচে 6-এ। তো এই জায়গাটায় আমি মনে করি যে মিরাজের সাথে আমি বিসিএলে অলরেডি আলাপ করেছি যে আমার মনে হয় যে ওই পজিশনে কিন্তু সবাই খেলতে পারে না। 7-8-এর পজিশনে কিন্তু সব ব্যাটসম্যান, যে মাহমুদুল্লাহ ছিলেন আমাদের লম্বা সময় খেলে সাকসেসফুল হয়েছেন। তো মিরাজ যেহেতু বোলিং অ্যান্ড ব্যাটসম্যান সে দুইটাই পারে, তো তার থেকে আমাদের বোলিংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার 10টা ওভার ম্যাচ জিততে হলে তার বোলিংটা খুব ইম্পর্টেন্ট। ব্যাটিংয়ে সে রান করছেন, আমার মনে হয় যে 7 নাম্বার পজিশনটা যদি সে সেটেল হয়, বাকি ওই পজিশনগুলো জেনুইন ব্যাটসম্যানরা যদি খেলতে পারেন, তাহলে আমার মনে হয় যে ভালো হবে। মেহেদী হাসান মিরাজের ওই যে কথাটা আপনি আসলে বললেন যে সে ওপরের দিকে খেলতে চায়, হয়তো তার নিজের উপরে ওই বিশ্বাসটা থেকেই করছেন, সে উপরে পারফর্মও করছেন, এমন না যে পারফর্ম করছেন না। 50 করছেন, প্রায় 4-5টা 50 করেছেন, কিন্তু ওই 50গুলাতে কিন্তু ম্যাচ উইনিং স্কোর ছিল না। ওগুলা হয়তোবা তার বেনিফিট হয়েছে, টিমের অতটা বেনিফিট হয় না। কিন্তু সে 7 নাম্বারে নেমে যে ইনিংসগুলো সে খেলতে পারেন, ওইটা কিন্তু সবাই খেলতে পারে না। তো ওই জিনিসটা যদি সে একটু চিন্তা করেন, কোচিং স্টাফরাও যদি তাকে বোঝাতে পারে, আমি অলরেডি তার সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করেছি বিসিএলে, যেন আমি মনে করি যে সে 7 নম্বর পজিশনে খেললে আমার টিমের জন্য বেটার এবং তার জন্য বেটার। রাইট। লাস্ট বিষয়, আসলে লাস্ট টপিক, সেটা হচ্ছে সাকিব আল হাসানকে ফেরানোর যে বিষয়টা আলোচনা হচ্ছে, সেটা আপনারা কতদূর জানেন বা এসেছে কি না? আমাদের কাছে আমি কিছুই জানি না, আপনাদের মাধ্যমেই যতটুকু শুনছি সাকিবের বিষয়। তার ফেসবুকে দেখছি যে কিছু ট্রেনিং সেশন সে করছেন। যদি সাকিব আসে খুবই ভালো হবে আমাদের জন্য, কারণ সাকিবের মতন একজন প্লেয়ার যদি আমাদের টিমে থাকে, দুইটাই সে করতে পারে, ব্যাটিং এবং বোলিং। আমাদের বিশেষ করে ওয়ান ডে টিমটা 2027 ওয়ার্ল্ড কাপ
যদি সে টার্গেট করে যে 27 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সে খেলবেন, তাহলে আমাদের জন্য ভালো আমি মনে করি। যেমনটা আসলে বলছিলাম, সাকিব আল হাসান হয়তো দেশে যদি ফেরেন বা যেখানেই হোক ন্যাশনাল টিমে কাম ব্যাক করলে টেস্ট T20 থেকে সে অবসর নেওয়ার কথা বলেই দিয়েছেন। তারও ফোকাস হয়তো ওই ওয়ানডেকে ঘিরেই হবে, 27 ওয়ার্ল্ড কাপকে ঘিরেই হওয়ার কথা। তো এই মুহূর্ত থেকে ওই সময় পর্যন্ত সাকিবের নিজেকে ওয়ানডেকে ঘিরে কেমন প্রিপারেশন নেওয়া উচিত বলে মনে হয়? দেখেন, ও লিজেন্ড প্লেয়ার, তো তাকে নিয়ে আমাদের কিছু বলার নাই। যারা টপ প্লেয়ার তারা কিন্তু জানে যে কতটুকু তার এফোর্ট দিতে হবে, কখন তার ফিজিক্যাল ট্রেনিং করতে হবে, কখন তার স্কিল ট্রেনিং করতে হবে। 11 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে 1 নম্বর র্যাঙ্কিংয়ে ছিল। ওই ধরনের প্লেয়ারকে আসলে আমাদের কিছু বলার নাই। সে জানে যে তার কতটুকু করতে হবে। ফিটনেস ঠিক থাকলে আসলে স্কিলে কোনো সমস্যা হয় না যারা লিজেন্ড প্লেয়ার। কারণ লাস্ট 1.5 বছর সে কিন্তু বসে নাই, সে কিন্তু সব জায়গায় খেলে বেড়াচ্ছেন, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলে বেড়াচ্ছেন, এবং প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি দেখছি একটা না দুইটা ইনিংস কিন্তু সে ভালো ব্যাটিং করছেন, বোলিং করছেন। তো সে কিন্তু কন্ট্রিবিউট করছেন প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই। থ্যাংক ইউ সো মাচ আশরাফুল ভাই। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন মোহাম্মদ আশরাফুলের কথা, তিনি ছিলেন আমাদের সঙ্গে। ধন্যবাদ ক্রিক ফ্রেন্ডলিতে থাকার জন্য।